আসলে কেমন আছো সবাই? আমি ক্লাস শুরু করার আগে দুঃখিত আন্তরিকভাবে, কারণ মেট্রো রেলের সমস্যার কারণে আজকে ক্লাসটা অনেক দেরি হয়েছে। তা আশা করি তোমাদের সাথে যতক্ষণ থাকবা আজকে ক্লাসটা আশা করি ভালো লাগবে। আজকে তোমাদের আজকে হলো তোমাদের লেকচার 7, অর্থনৈতিক রসায়ন, তাই না? কত সেকেন্ড পেপারের সর্বশেষ যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন সবসময় আসে, ঠিক আছে? আমি প্রথম দিনই বলছি যে নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার মোট কোশ্চেন আসবে কটা, সেটা মোট তোমার কেমিস্ট্রি থেকে 10টা থেকে 11টা কোশ্চেন আসতে পারে, মিনিমাম 10টা আসবে। তাহলে আমাদের কেমিস্ট্রি মোট তোমার অধ্যায় আছে কয়টা সেটা আমাদের জানতে হবে। মোট অধ্যায় কয়টা? 5 5 10টা অধ্যায় আছে। 10টা অধ্যায় থেকে যদি তোমার কোশ্চেন আসে তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে কোশ্চেন আসবে। এই কারণে তোমার এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এই অধ্যায় থেকে একটা কোশ্চেন ইনশাল্লাহ আসবে। এখন তোমাদের আজকে আসলে ক্লাসটা অনেক দেরি হয়ে গেছে, আমরা আরো কিছুক্ষণ ওয়েট করি, স্টুডেন্টের জন্য আরো কিছুক্ষণ ওয়েট করি। আর তোমরা যারা এখন চলে আসছো তারা আমাকে কমেন্টে জানাও আমার কথা স্পষ্ট বুঝতে পারছো কিনা, এবং বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাও। আর আজকের এই অধ্যায়টা না তোমাদের মূলত সাধারণ জ্ঞান টাইপের বলা যায়, কারণ এই অধ্যায়ে অনেক কিছু আছে যেগুলো সাধারণ জ্ঞানও পড়ানো হয়। তো এই অধ্যায়টা তোমাদের কোনগুলো পড়ানো লাগবে, তোমাদের দাগানো বইটা আজকে দিয়ে দেওয়া হবে। তোমরা দাগানো বইটা এই অধ্যায়ের দাগানোগুলো লাইনগুলো সুন্দর করে দাগাই নেবে এবং দাগানো লাইনগুলো খুব সুন্দর করে পড়বে। দাগানো লাইনের বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? এই পিডিএফ তোমরা পেয়ে যাবা, তোমরা গ্রুপে এই পিডিএফ পেয়ে যাবে, ওকে? এখন আজকে আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে অনেক লেট হয়েছে আজকে। দেখো, তবুও এই অধ্যায়ে তোমার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আর কি বোঝানোর মতো তোমাদের আর কি পড়াইলে সুবিধা হবে, যে তোমরা কঠিন জায়গাগুলো ভালোভাবে যাতে তোমাদের মনে রাখতে পারো সেইভাবে আমি ইনশাল্লাহ তোমাদের শিখাই দিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তো শোনো, আমাদের এই অধ্যায়ের প্রথমে প্রাকৃতিক গ্যাস সম্পর্কে বলা আছে না? হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস সম্পর্কে বলা আছে। তো মনে করো এটা হলো মাটি, ঠিক আছে? আর এইখানে তোমার পেট্রোল জমা আছে। কি জমা আছে? পেট্রোলিয়াম আছে মনে করো। আর এই যে মাঝখানে যে শিলাখণ্ড থাকে না, এই যে শিলাখণ্ড, এই শিলাখণ্ডের ফাঁকে ফাঁকে তোমার কি থাকে? শিলাখণ্ডের ফাঁকে ফাঁকে তোমার থাকে প্রাকৃতিক গ্যাস, ওকে? এর ফাঁকে ফাঁকে থাকে তোমার প্রাকৃতিক গ্যাস। এই যে প্রাকৃতিক গ্যাস আসলে কিভাবে তৈরি হয়? উচ্চ চাপে তৈরি হয়। কিন্তু কিভাবে? উচ্চ চাপে তৈরি হয়, উচ্চ চাপে। তাহলে প্রাকৃতিক গ্যাস তোমার যে উচ্চ চাপে তৈরি হয়, এখানে কিন্তু আমাদের ভুল হয় যে আমরা উচ্চ তাপ অনেক সময় দিয়ে ফেলি, ওকে? তাহলে প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয়? উচ্চ চাপে তৈরি হয়। আচ্ছা, তোমরা যারা আসছো তারা একটু আমাকে কমেন্টে জানাবা কথা যদি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আশা করি শোনা যাচ্ছে, তারপরে জানাবা। আর আজকের ক্লাসে আসলে দেরি হয়েছে তার জন্য আসলে সরি। এখন শোনো, তাইলে এই যে প্রাকৃতিক গ্যাস তোমার কিভাবে তৈরি হবে? উচ্চ চাপে তৈরি হবে। আর এই যে কোথায় শিলামণ্ডলের ভিতরে কি থাকে? প্রাকৃতিক গ্যাস থাকে। দেন আসো আমাদের এই প্রাকৃতিক গ্যাস সম্পর্কে ভেতরে কিন্তু দাগানো আছে বই, দাগানো তো অবশ্যই দেবো। পাশাপাশি শোনো, এই প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হলো নর্মাল কিছু জিনিস, সেগুলো বই আছে, আমি এখানে এক জায়গায় করে দেবো, ঠিক আছে? যাতে তোমাদের ভুল নয়, এগুলো এক জায়গায় করে দেবো, ওকে? এখন শোনো, এই যে গ্যাস, এই প্রাকৃতিক গ্যাস, বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র কয়টি? আরে এই যে বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র তোমার কয়টি? মোট গ্যাস ক্ষেত্র কয়টি? 28টি, তাই না? আর সচল গ্যাস ক্ষেত্র কয়টি? মানে সক্রিয় যে গ্যাস ক্ষেত্রগুলো কি সক্রিয়, ঠিক আছে? যে গ্যাস ক্ষেত্রগুলো সক্রিয় গ্যাস ক্ষেত্র কয়টি? তোমার সক্রিয় গ্যাস ক্ষেত্র হলো 19টি। সক্রিয় গ্যাস ক্ষেত্র কয়টি? সক্রিয় গ্যাস ক্ষেত্র হলো 19টি। এখন শোনো, এই যে গ্যাসের ভিতরে তোমার মিথেনের পরিমাণ আছে না? এই যে মিথেন, মিথেনের পরিমাণ যত বেশি থাকে সেই গ্যাসটা তত ভালো হয়, ঠিক আছে? মিথেনের পরিমাণ যত বেশি থাকে সেই গ্যাস তত ভালো হয়। যে CH4, মিথেনের পরিমাণ যত বেশি থাকে সেই গ্যাসটা তত ভালো হয়, আজ থেকে মনে রাখবে এটা। এখন শোনো, এই যে মিথেনের পরিমাণ যত বেশি হবে সেই গ্যাসটা তত কি হবে? ভালো হবে। আমাদের যে ভোলা যে গ্যাস ক্ষেত্র, একটা জিনিস, যে ভোলা গ্যাস ক্ষেত্র, এটা কিন্তু তোমার সবচেয়ে মানে আবিষ্কৃত লেটেস্ট যেটা আবিষ্কৃত সেটা হলো তোমার কি ভোলা গ্যাস ক্ষেত্র, ওকে? এখন শোনো, এই যে মিথেনের পরিমাণ যদি তোমার কি থাকে? মিথেনের পরিমাণ যদি তোমার বেশি থাকে তাহলে সেই গ্যাস ক্ষেত্রটা সবচেয়ে ভালো, বা সেই গ্যাসটা ভালো। এখন শোনো, এরপরে হাইড্রোজেন সালফাইড, এই যে এই উপাদানটা যদি তোমার বেশি পরিমাণে থাকে তাহলে কি হবে? সেই গ্যাসটা কিন্তু খারাপ হবে, ওকে?
তাহলে মিথেনের পরিমাণ বেশি থাকলে গ্যাসটা ভালো হবে, আর H2S হাইড্রোজেন সালফাইডের পরিমাণ বেশি থাকলে তোমার কি হবে, গ্যাসটা কি হবে, গ্যাসটা খারাপ হবে। এই জিনিসটা মাথায় রাখবা তোমরা, এখানে কিন্তু এইটা আর কি বোঝার মতো জায়গা আছে, তোমরা মনে রাখবা। এরপরে আসো, আচ্ছা যতটুকু পড়াইছি তোমরা কি স্পষ্ট বুঝতে পারছো? আমাকে কমেন্টে জানাও তো বুঝতে পারছো কিনা, আর আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, কমেন্টে জানাও। এবার শোনো, আমাদের বাংলাদেশে যে গ্যাস ক্ষেত্র আছে না, বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে তোমার সাধারণত এই যে মিথেনের পরিমাণ, বুঝছো, মিথেনের পরিমাণ মোটামুটি বেশি থাকে। মিথেনের পরিমাণ কতটুকু থাকে বাংলাদেশে যে গ্যাস ক্ষেত্র, মিথেনের পরিমাণ থাকে তোমার প্রায় 93.6 থেকে 98%। ওকে, বাংলাদেশে তোমার গ্যাস ক্ষেত্রে কি, বাংলাদেশের ম্যাক্সিমাম গ্যাস ক্ষেত্রে তোমার কি হয়, মিথেনের পরিমাণ বেশি থাকে। আর এই যে মহাশয়, এই মহাশয় তোমার নেই বললেই চলে। ওকে, এটি নেই বললেই চলে, এটি নেই বললেই চলে। এই কারণে তোমার বাংলাদেশের গ্যাসগুলো মোটামুটি ভালো, বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলো এক কথায় ভালো। তাহলে বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে তোমার মিথেনের পরিমাণ কতটুকু থাকে, এতটুকু থাকে। হাইড্রোজেন সালফাইড H2S এটা কি, এটা নেই বললেই চলে, কারণ আমরা জানি এটা যদি বেশি থাকে তাহলে কি হয়, বেশি থাকলে তোমার, বেশি থাকলে এটা হলো, সেটা হলো খারাপ গ্যাস। আসলে এটা এখানে একটা মান দেয়া আছে যে 5.7 এর উপরে যদি থাকে তাহলে সেই গ্যাসকে কি বলা হবে, এটা যদি 5.7 উপরে থাকে সেই গ্যাসকে কি বলা হবে, সৌর গ্যাস বলা হবে, তাই না, সৌর গ্যাস। আর যদি 5.7 এর নিচে থাকে তাকে সেই গ্যাসকে কি বলা হয়, সুইট গ্যাস বলা হয়, সুইট গ্যাস, সুইট গ্যাস, তাই না, সুইট গ্যাস বলা হয়। মানে 5.7 এর নিচে থাকলে তোমার ভালো, 5.7 উপরে থাকলে খারাপ। বুঝতে পারছো? এই মানটা কিন্তু একটু মনে রাখবা তোমরা, এই মানটা কিন্তু মনে রাখবা। ওকে, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। আর তোমরা কিন্তু রসায়ন ক্লাস করার সময় বইটা কাছে রাখবা, বইটা কাছে রাখবা, তাহলে দেখবা যে আমি কোন কোন জায়গা থেকে পড়াইছি, তাহলে বুঝতে পারবো। ওকে, বইটা কাছে রাখবা। এবার আসলে দেখো আমাদের বইয়ে প্রথমে যে জায়গাটা দাগানো আছে সেটা হলো কি, বর্তমানে কি প্রায় 16 কোটি জনসংখ্যার, আর আমাদের কতটুকু আয়তনের দেশ এখানে কিন্তু দেয়া আছে। ওকে, কিলোমিটারে দেয়া আছে, দেখো বড় কিলোমিটার, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না। এই লাইনগুলো তোমরা কিন্তু দাগাই নেবা সুন্দর করে, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। যারা ভর্তি আছো এই যে যারা এক্সাম বেসে ভর্তি আছো তারা পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। এখন শোনো, এরপরে আসো, দেখো এই যে এখানে বাংলাদেশের এই যে মোট আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কয়টি, 29টি। আর সক্রিয় আছে কয়টি, সক্রিয় আছে তোমার 28টা। এখানে দেখো বাংলাদেশের মোট কয়টি ব্লকে ভাগ করা হয়েছে, গ্যাসের ক্ষেত্রে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে, কয়টি ব্লকে ভাগ করা হয়েছে, সেটা হলো তোমার 23টি ব্লকে ভাগ করা হয়েছে। আর এই যে বিলিয়ন কিউবিক ফিট এককে, বিলিয়ন কিউবিক ফিট এককে দেখানো হয়, তাহলে গ্যাসটা তোমার কোন এককে দেখা হয়, বিলিয়ন কিউবিক ফিট বা বিসিএফ এককে দেখানো হয়। আর 1 বিসিএফ সমান কত, 10 টু দি পাওয়ার 10 ইনটু 10 টু দি পাওয়ার 9 কিউবিক ফিট, এটা কিন্তু মনে রাখবা। এবার দেখো এই যে পৃথিবীতে একটু আগে যেটা তোমাদের পড়ানো হয়েছে যে হাইড্রোজেন সালফাইড থাকলে সেই গ্যাসটা কি বলছিলাম, হাইড্রোজেন সালফাইড থাকলে, হাইড্রোজেন সালফাইড যদি কোনো গ্যাসে থাকে, হাইড্রোজেন সালফাইড থাকলে সেই গ্যাসটা তোমার কি, তো এটি খুব দুর্গন্ধযুক্ত, আর সেই গ্যাসটাই তোমার কি হবে, নিম্নমানের হবে। আর তোমার মিথেনের পরিমাণ থাকলে, মিথেনের পরিমাণ বেশি থাকলে কি হবে, সেই গ্যাসটা কি হয়, সেই গ্যাসটা তোমার সবচেয়ে ভালো। এখানে দেখো এই যে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ, এই দেখো পরিমাণটা দেখছো, এখানে একবার লাইনে দেওয়া আছে, আমি এখানে একটুখানি তোমার শর্টকাটে লিখছি। ওকে, এই যে 5.7 এর কম থাকলে তোমার কি হয়, সেটা সুইট গ্যাস, 5.7 এর উপরে থাকলে সেটাকে কি বলা হবে, সৌর গ্যাস বলা হবে। ওকে, এটা। এবার আসলে দেখো এই যে প্রাকৃতিক গ্যাসের আয়তনে এই যে এতটুকু পরিমাণ মিথেন থাকে বাংলাদেশে, একটু আগে যেটা আমি লিখে দিছি, যেগুলো লিখে দিছি সেগুলো তোমরা যদি লিখে নাও তাহলে মনে করো বইয়ের ভিতরে খুঁটে খুঁটে পড়ার আগে তোমাদের ওই মেইন ইনফরমেশন গুলো মাথায় চলে আসবে। দেন দেখো এরপরে দেখো এই যে আর্দ্র প্রাকৃতিক গ্যাস সম্পর্কে কি বলা আছে, আর্দ্র প্রাকৃতিক গ্যাসের নলকূপে কি থাকে, তরল পেট্রোলিয়াম থাকে, ঠিক আছে। এই জায়গাটা একটু জানবা, এই দেখানো লাইনগুলো কিন্তু ভালো করে পড়বা, ঠিক আছে, দেখানো লাইনগুলো ভালো করে পড়বা। এইবার আসো,
আমাদের দেখো এই গ্যাস ক্ষেত্রগুলো তোমার কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, কোন কোন জায়গায় ব্যবহার করা হয় এটা আমাদের জানতে হবে। এরপরে যে আমাদের এই যে গ্যাস, এই গ্যাসগুলো কোন কোন জায়গায় ব্যবহার করা হয় এটা সম্পর্কে জানতে হবে। শোনো, সবার আগে দেখবা তোমার এখানে একটা এ দিয়ে আছে, ছক দিয়ে আছে, আশা করি। আর ছক দেওয়া না থাকলে এখানে আমি লিখি, শোনো। এই যে গ্যাস ক্ষেত্রে সাধারণত তোমার সিএনজি তে কতটুকু ব্যবহার করা হয় আমাদের বইয়ে দেয়া আছে, দেখো 5% ব্যবহার করা হয়, তাই না? তারপরে ইউরিয়া সার, ইউরিয়া সারে কতটুকু ব্যবহার করা হয়, ইউরিয়া সারে কতটুকু ব্যবহার করা হয়, ইউরিয়া সারে ব্যবহার করা 5 দুগুণ 10, 10% ব্যবহার করা হয়। দেন তোমার বাসাবাড়িতে কতটুকু ব্যবহার করা হয়, বাসাবাড়িতে ব্যবহার করে কতটুকু 12% ব্যবহার করা হয়। আর শিল্পক্ষেত্রে কতটুকু ব্যবহার করা হয়, শিল্পক্ষেত্র প্লাস চা বাগান, ঠিক আছে, চা বাগানে কতটুকু ব্যবহার করা হয়, 18% ব্যবহার করা হয়। আর তোমার বিদ্যুৎ উৎপাদনে কতটুকু ব্যবহার করা হয়, এটা সবার উপরে লিখি। বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করা হয় সেটা কত পার্সেন্ট, 55%। ওকে, তাহলে আমাদের এই যে গ্যাস যে আমাদের যে গ্যাসের খনি, যে গ্যাস উত্তোলন করে আমাদের এই প্রাকৃতিক গ্যাসগুলো কোন কোন জায়গায় ব্যবহার করা হয় এই জায়গাটা এখানে দেখলাম, ঠিক আছে। এই প্রাকৃতিক গ্যাসগুলো কোন কোন জায়গায় ব্যবহার করা হয় এই জায়গাটা দেখলাম। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। এই চ্যাপ্টারের নামটা হলো অর্থনৈতিক রসায়ন, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। হাই রে কপাল, তোমরা কি দেখো না? তোমাদের গ্রুপে তো দেয়া থাকে না? চ্যাপ্টারের নাম হলো অর্থনৈতিক রসায়ন, ঠিক আছে। তোমার তো আগে থেকেই তো জানাই দেয়া হয়, তারপরে এই অবস্থা কেন? আচ্ছা, এবার শোনো, গ্যাস যদি শেষ হয় এরপরে আমাদের বইয়ে কি সম্পর্কে আলোচনা করা আছে, কয়লা সম্পর্কে আলোচনা করা আছে, তাই না? এই যে কয়লাকে তোমার কি বলা হয় বলো তো, কয়লাকে কি বলা হয়? হ্যাঁ, যারা মোটামুটি একটু কালো তাদেরকে কি তোমরা অনেক হেও করো না, কিন্তু তারা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড। ওকে, কয়লাকে কি বলা হয়, ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, তাই না? কয়লাকে কি বলা হয়, ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। আর এই যে কয়লা একটা জীবাশ্ম, আসলে জীবাশ্মটা কি বলতো? জীবাশ্ম মানে যার পৃথিবীতে একসময় কি ছিল, অস্তিত্ব ছিল, তাই না? যার পৃথিবীতে একসময় অস্তিত্ব ছিল কিন্তু এখন তার আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেটার সর্বশেষ যে অংশগুলো আছে সেগুলো আর কি কয়লা হিসেবে আছে পৃথিবীতে, এইগুলোকে বলে জীবাশ্ম। ওকে, এখন শোনো, এই যে কয়লা আমাদের বইয়ে দেয়া আছে যে আমাদের যে কয়লার খনি আছে, মোট কয়লার খনি কয়টা আছে, মোট কয়লার খনি আছে তোমার, মোট খনি আছে কয়টা, মোট খনি আছে কয়টা, মোট খনি আছে 5টা, তাই না? মোট কয়লার খনি আছে কয়টা, মোট খনি কয়লার খনি আছে 5টা। এর ভিতরে তোমার কোন জায়গার কোন কয়লার খনির মান তোমার সবচেয়ে ভালো সেটা জানো, দিঘিপাড়া, দিঘিপাড়া কয়লার খনির মান সর্বোচ্চ, ঠিক আছে। দিঘিপাড়া, এখন বলতে পারো ভাই এই মানটা কিভাবে থাকে, মানটা হলো তোমার যে কয়লার পানির পরিমাণ সবচেয়ে পানির পরিমাণ বেশি হয় সেই কয়লার মান তত কম। এই কয়লা তোমার মোটামুটি কয় প্রকার কয়লা, তোমার 4 ধরনের কয়লা পাওয়া যায়, সেটা পিট কয়লা, তারপর তোমার লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা আর অ্যান্থ্রাসাইট কয়লা। এই যে 4 ধরনের কয়লা পাওয়া যায়, তো এর ভিতরে সবচেয়ে নিম্নমানের কয়লা হলো তোমার পিট কয়লা, সবচেয়ে উন্নত মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট কয়লা। ওকে, এখন শোনো, এই দিঘিপাড়া, বাংলাদেশের দিঘিপাড়া কয়লার খনির মান কি, সর্বোচ্চ, সর্বোচ্চ। ওকে, এই দিঘিপাড়া কয়লার খনির মান কি, সর্বোচ্চ, মানে এখানে পানির পরিমাণ সবচেয়ে কম। এখন শোনো, এই যে কয়লায়, এই যে কয়লায় আমাদের শুধুমাত্র এতটুকু জানলেই এনাফ। এরপরে আমাদের যেটা জানতে হবে কয়লার ক্ষেত্রে, মনে রাখবা যে 5 ধরনের যে কয়লা আছে সেটা হলো বইয়ে দেয়া আছে, বইয়ে দাগানো লাইন পাইলে দেখতে পাবা। মনে রাখবা PLBA দিয়ে, ঠিক আছে, PLBA। পি তে কি, পি তে হলো পিট কয়লা, মানে প্রথমে কয়লা যেটা পাওয়া যায় সেটা হলো পিট কয়লা। ওকে, আর তারপর হলো তোমার লিগনাইট কয়লা, মানে পিট কয়লা সবচেয়ে ভালো, পিট কয়লা চাইতে একটু ভালো কোন, পিট কয়লা সবচেয়ে খারাপ, পিট কয়লা চাইতে একটু ভালো কয়লা কোনটা, লিগনাইট কয়লা। আর এটা হলো তোমার বিটুমিনাস কয়লা। এই যে বিটুমিনাস কয়লা, এর এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হলো এই যে বিটুমিনাস কয়লা, এই যে বিবি, বাংলাদেশের ম্যাক্সিমাম যে কয়লাগুলো পাওয়া যায় প্রত্যেকটা হলো বিটুমিনাস কয়লা। তাহলে বাংলাদেশে যে কয়লাগুলো পাওয়া যায়, বিটুমিনাস কয়লা যদি পাওয়া যায় তাহলে বাংলাদেশের কয়লাগুলোর মান অনেক ভালো, তাই না? কারণ সেগুলো পিট কয়লা না, লিগনাইট কয়লাও না। আর সবচেয়ে ভালো যে কয়লা সেটা হলো তোমার কি কয়লা, অ্যানথ্রাসাইট কয়লা। অ্যানথ্রাসাইট সবচেয়ে ভালো কয়লা। তো তোমরা মনে রাখবা কি দিয়ে, PLBA, PLBA এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। আর কি এটা দিয়ে আমি মনে রাখতাম, তোমরা মনে রাখতে পারো যে PLBA দিয়ে মনে রাখতে পারো। ওকে, বুঝতে পারছো কিনা?
কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখানে যারা যারা যুক্ত আছো তারা আমাকে একটু জানাবা যে তোমরা নিয়মিত পরীক্ষা দিচ্ছ। আমাদের যে পরীক্ষা হয়, আমাদের যে আমার স্কুল প্ল্যাটফর্মে যে পরীক্ষা হয়, তোমরা নিয়মিত পরীক্ষা দিচ্ছ কিনা কমেন্টে জানাও তো। আর এখানে কারা কারা এক্সাম বেসে ভর্তি আছো, কমেন্টে জানাও যে তোমরা নিয়মিত পরীক্ষা দিচ্ছ কিনা আর কারা কারা এক্সাম বেসে ভর্তি আছো। অনেকেই আছে যে ভর্তি আছে কিন্তু পরীক্ষা দেয় না, তারা হলো 1 নম্বর পাপী। কারণ পরীক্ষার কিন্তু সময় আর বেশি নাই। 30 জানুয়ারি যদি তোমাদের পরীক্ষা হয়, তাহলে 30 জানুয়ারি যদি তোমাদের পরীক্ষা হয়, তাহলে তোমাদের কি পরিমাণ পরীক্ষা দিতে হবে বুঝতে পারছো। কারণ পরীক্ষার আগে তোমরা যদি বেশি বেশি পরীক্ষা না দাও মূল পরীক্ষার আগে, তাহলে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। তোমরা যতই ক্লাস করো না কেন, চান্স কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই কম যদি তোমরা নিয়মিত পরীক্ষা না দাও। শেষ সময় এসে বেশি বেশি পরীক্ষা দিতে হয়, বুঝছো। এখন শোনো, এই যে প্রাকৃতিক গ্যাসের পরে এই যে এইগুলা পড়ার দরকার নেই। এখানে একটা জিনিস দেখো, এই যে প্রত্যেকটার পূর্ণরূপ, তার ভিতরে বাপেক্স এর পূর্ণরূপ, মানে বাপেক্স এর পূর্ণরূপটা না, এটা তোমার একটু বেশি পড়বা, ঠিক আছে। এই যে বাপেক্স, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। শুধু এই যে প্রত্যেকটা পূর্ণরূপ পড়বা, কত সালে এই সালটা পড়ার দরকার নেই, ওকে। এখন দেখো, এই যে প্রাকৃতিক গ্যাসের রাসায়নিকভাবে সংযুক্তির সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান শতকরা আয়তনে। এখানে তোমরা মিথেনের পরিমাণ তো বলে দিলাম, বাংলাদেশে তোমার মিথেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, কত 93 থেকে 98%, 93.6 থেকে, ওটা তো আগেই পড়াইছি। আর ইথেনের পরিমাণ এটা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট এই যে যেটা বেশি থাকে একটু আগে তো পড়াই দিছি। আর সর্বোচ্চ পরিমাণ কোথায় থাকে, রশিদপুর গ্যাস ক্ষেত্রে থাকে, তাই না। এটা মনে রাখবো, রশিদপুর গ্যাস ক্ষেত্রে তোমার সর্বোচ্চ পরিমাণ থাকে, ওকে, মিথেন সর্বোচ্চ পরিমাণ থাকে। তারপরে দেখো, এই যে কোথায় কোথায় ব্যবহার করা হয়, ইউরিয়া সারে ব্যবহার করা হয়। তারপরে যে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, যেটা আমি এক জায়গায় লিখে দিছিলাম, এই যে এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা মনে রাখবা ভালোভাবে। শিল্পক্ষেত্রে কয় পার্সেন্ট, শিল্পক্ষেত্রে তোমার 17%, শিল্পক্ষেত্রে 17%। আর তোমার 1% কোন ক্ষেত্রে দেখো, 1% হলো তোমার চা বাগান। এখানে শিল্পক্ষেত্র প্লাস চা বাগান মিলে কিন্তু এখানে 18%, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবা, এই জায়গাটা কোন কোন জায়গায় ব্যবহার করে, এই জায়গাটা ভালো করে পড়বো, ওকে। এখন দেখো কয়লাকে কি বলা হয়, এরপরে যে কয়লা জায়গাটা আছে, কয়লাকে কি বলা হয়, কয়লাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, তাই না। একজন বলছে না স্যার, এই পরীক্ষা না দিলে হবে। হুম, পরীক্ষা না দিলে হবে। আবার তোমরা নিয়মিত পরীক্ষা দাও। এখন এখন যত বেশি পরীক্ষা দিবা তত তোমাদের জন্য ভালো, ঠিক আছে। যত বেশি পরীক্ষা দিবা তত তোমাদের জন্য ভালো, নিয়মিত পরীক্ষা দাও। এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আসো, এই যে কয়লাকে তোমার কি বলা হয়, জীবাশ্ম বলা হয়। এই যে কয়লার এখানে যে 4 ধরনের কয়লা, 4 ধরনের কয়লার আমাদের একটু আরেকটু এক্সট্রা পড়তে হবে। সেটা কি কি, এই কয়লা তোমার ব্যবহার সম্পর্কে একটু পড়তে হবে, ঠিক আছে। এই কয়লার ব্যবহারগুলো পড়তে হবে। এখন শোনো, এই কয়লার মোটামুটি মনে রাখবা, এই কয়লা তোমার এই যে কয়লার নিচে ব্যবহারগুলো দিয়ে আছে, তারপরে এখানে আমরা লিখে দেই, ঠিক আছে, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, যারা যারা পরীক্ষা দাও না তারা তারা নিয়মিত পরীক্ষা দিবা, বুঝছো। শোনো, এই যে পিট কয়লা, পিট কয়লা কোথায় ব্যবহার করে, পিট কয়লা তোমার এই যে বয়লারের জ্বালানি রূপে আর রেলওয়ে লোকোমোটিভে ব্যবহার করা হয়, তাই না। বয়লারের জ্বালানি রূপে বইয়ে এখানে লিখে নিবা, তাইলে ভিতরে দেয়া আছে, এখানে লিখে নিলে মনে থাকবে। কারণ একটার সাথে আরেকটা মিশে যায় এটা, ঠিক আছে। বয়লারের জ্বালানি রূপে আর রেলওয়ে লোকোমোটিভ, তাই না। রেলওয়ে লোকোমোটিভ। এরপর আসবে তোমার লিগনাইট কয়লা। লিগনাইট কয়লা কোথায় ব্যবহার করা হয়, প্রোডিউসার গ্যাস উৎপাদনে, নতুন করে। লিগনাইট কয়লা আবার কোথায় ব্যবহার করা হয়, এটা হলো বয়লারের জ্বালানি রূপে ব্যবহার করা হয় না। আরে আবার বসে গেল। আজকে একটা পর একটা শুধু ভুল হইতেই আছে, তাই না। একদিকে তো আসতে লেট, তার উপর আবার এখানেও সমস্যা পাইতেছে। শোনো, পিট কয়লা তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হয়, কি লিখছিলাম এখানে। এখানে যেগুলো লিখবো সেগুলো কিন্তু তোমার অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। যেগুলো আমি এখানে লিখে দেবো সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। বাকি যে ব্যাপারগুলো আছে ওইগুলো রিডিং পড়লেই হবে। তাহলে বয়লারে জ্বালানি রূপে, তাই না, বয়লারে জ্বালানি রূপে,
জ্বালানি, আর একটা কি তোমার রেলওয়ে লোকোমোটিভ। এই অধ্যায়টা তোমার বোঝানোর কিছু নেই, জাস্ট তোমাদের পড়াটা যাতে সুবিধা হয় সেই কাজটা করতে হয়, তোমাদের পড়াটা মনে রাখতে সুবিধা হয়। ওকে, তারপর তোমার লিগনাইট কয়লাটা কোথায় ব্যবহার করা হয় সেটা হলো এই বয়লারের জ্বালানি রূপে, সাথে নতুন কোনটা বয়লারের জ্বালানি রূপে তো আছেই, বয়লারের জ্বালানি রূপে আর কি ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা প্রোডিউসার গ্যাস উৎপাদনে, তাই না? প্রোডিউসার। আচ্ছা, প্রোডিউসার গ্যাসের সংকেতটা বলো তো, দেখি কমেন্টে জানাও তো কারা কারা পারবা দেখি। প্রোডিউসার গ্যাস উৎপাদনে। আর তোমার এই যে অ্যান্থ্রাসাইট কয়লা কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা হলো ধাতু নিষ্কাশন, ধাতু নিষ্কাশন আর ধোঁয়াবিহীন জ্বালানি রূপে, তাই না? ধোঁয়াবিহীন জ্বালানি রূপে। এই এই যে তোমার 6টা মোটামুটি আমি ব্যবহার লিখছি, এই 6টা ব্যবহার তোমাদের মনে রাখতেই হবে। যদি বাকি ব্যবহারগুলো মনে না রাখতে পারো নার্সিং অ্যাডমিশনের জন্য এই 6টা ব্যবহার তোমার মনে রাখাই লাগবে। ওকে, এই 6টা ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। কয়লার ব্যবহার তোমার পরে পাবা, ঠিক আছে? হ্যাঁ, পরে কয়লার ব্যবহার পাবা, কিন্তু এগুলো এক জায়গায় করে দিচ্ছি আমি, বুঝতে পারছো? তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হয় না, বিটুমিনাস কয়লার ব্যবহার ওইভাবে দেওয়া নাই তো, আমাদের আমাদের এই জন্য পড়ার দরকার নেই। যে 3টার ব্যবহার দেওয়া আছে সেই 3টা ব্যবহার পড়লেই হচ্ছে। ওকে, এতটুকু বুঝতে পারছো? যদি বুঝে থাকো এতটুকু, এর পরে আমরা আগাবো। বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। এখন শোনো, এরপরে বাংলাদেশে যে 5টি কয়লা খনি আছে না, এই 5টি কয়লা খনিতে মোট কয়লা মজুদের পরিমাণ কতটুকু আছে? 3.697 বিলিয়ন মেট্রিক টন। এই জায়গাটা একটু মনে রাখো। ওকে, দাগানোর ভিতরে এই জায়গাটা একটু মনে রাখো। এই দেখো, এই যে দেখো, এই যে পিট কয়লা তোমার এই যে এখানে ক্যালোরিফিলিক মান দেয়া আছে, ক্যালোরিফিলিক মানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রত্যেকটাই দেখবা ক্যালোরিফিলিক মান দেয়া আছে, এই ক্যালোরিফিলিক মান কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই দেখো, এই যে পিট কয়লা, তারপর তোমার এই যে বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা, এই যে পরপর আছে। এই যে ফিক্সড কার্বনের পরিমাণ যত বেশি থাকে সেই কয়লাটা তত ভালো হয়। তো ফিক্সড কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি কোথায়? অ্যান্থ্রাসাইট কয়লায় ফিক্সড কার্বনের পরিমাণ সবচাইতে বেশি। এই কারণে তোমার অ্যান্থ্রাসাইট কয়লা সবচাইতে ভালো, ঠিক আছে? আর পিট কয়লায় দেখবা ফিক্সড কার্বনের পরিমাণ অনেক কম। এখন দেখো, এই যে কয়লার মান বলতে সাধারণত আমাদের কি কি বোঝায়? কয়লার মান বলতে বোঝায় তোমার, কয়লার মান বলতে আমাদের কি কি বোঝায়? কয়লার মান বলতে বোঝায় কি কি? জলীয় বাষ্প, উদ্বায়ী বস্তু, কার্বন গুঁড়ো, সালফারের উপস্থিতি, দহনের তাপ ও মান, আর দহনের পর সৃষ্ট ছাইয়ের পরিমাণ। এইগুলোর উপর ভিত্তি করে কি তৈরি করে? তোমার কয়লা শ্রেণীবিভাগ করে, তাই না? এই জিনিসটা একটু মনে রাখবা। তো একজন প্রডিউসার গ্যাসের উত্তর দিছো, হ্যাঁ ঠিক আছে, আমরা সামনে শিখাবো, সমস্যা নেই। এখন শোনো, এরপরে আমাদের এই যে কয়লার কয়লার যে মান সূচক, মানে কয়লার মান নির্ধারক যে সূচকগুলো আছে, সেই যে 6টা সূচকগুলো আছে, 6টা সূচকে জাস্ট তোমরা একটু মনে রাখো, ঠিক আছে? যে কয়লার ক্যালোরিফিলিক মান, শতকরা সালফারের পরিমাণ, শতকরা কার্বন, উদ্বায়ী বস্তু, শতকরা জলীয় বাষ্প, ছাই, জাস্ট মনে রাখলেই হবে। আর এখানে যেটাই দেখো যে শুধুমাত্র ক্যালোরিফিলিক মানটা মনে রাখবা, কিন্তু এই যে 4টা কয়লার খনির শুধুমাত্র ক্যালোরিফিলিক মানটা মনে রাখবা, আর বাকি ওইগুলো মনে রাখার দরকার নেই। এই দেখো, সবচেয়ে উন্নত মানের বাংলাদেশের, এই দেখো দেখছো কয়লাগুলির মান খুবই উন্নত, কারণ কি? এগুলো বিটুমিনাস কয়লা, ঠিক আছে? আর ওই যে দেখো দিঘিপাড়া কয়লা খনির মান সবচাইতে বেশি, এই জায়গাটা কিন্তু মনে রাখবা। এখানে কিন্তু আমি কিন্তু একটু আগে কিন্তু লিখে দিছিলাম, ঠিক আছে? তোমাদের দাগানো এইটা নিয়ে টেনশন করতে হবে না, তোমরা দাগানো জিনিস পেয়ে যাবা, দাগানো লাইন পেয়ে যাবা। ওকে, এরপরে শোনো, আমাদের যে একটু আগে যে বললাম না যে প্রডিউসার গ্যাস, তারপরে আমরা জানি যে ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস, সংশ্লেষ গ্যাস, এইগুলো না,
এগুলো এখানে তোমার দাগানো আছে, এই জায়গায় দাগানো তো আছে। তারপরে চলো আমরা সহজ করার একটু চেষ্টা করি, কারণ এখান থেকে যে কোশ্চেন গুলো আসবে আমরা সহজ করার একটু চেষ্টা করি। চলো প্রথমে লিখি, হ্যাঁ বইয়ে তো দাগানো আছে, তারপরেও আমরা যেটা লিখে দেবো একটু খাতায় পারলে লিখে নাও, তাতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস, ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস, তারপর হলো তোমার সংশ্লেষ গ্যাস, তাই না? সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস আর মিথেন। প্রডিউসার গ্যাস আর হলো মিথেন। শোনো, এই যে প্রত্যেকটার প্রথমে আমাদের কি জানতে হবে? সংকেত জানতে হবে, তাই না? প্রথমে কি কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন, এটা কি ওয়াটার গ্যাসের সংকেত, তাই না? আর সংশ্লেষ গ্যাসের সংকেত কি? কার্বন মনোক্সাইড আর 3 অণু হাইড্রোজেন। আর প্রডিউসার গ্যাসের সংকেত কি? 2 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস নাইট্রোজেন। আর মিথেন হলো CH4। এই যে তোমার ওয়াটার গ্যাস তৈরি করা হয়, এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 300 থেকে 1300 থেকে কত? 1300 থেকে 1400, তাই না? 1400 ডিগ্রি সেলসিয়াস। তারপরে তোমার সংশ্লেষ গ্যাস তৈরি করে কতটুকুতে? 1100, নরমালি 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু এখানে তুমি একটা প্রভাবক দাও, যদি তুমি এখানে প্রভাবক রাখো, নিকেল প্রভাবক রাখো, তাইলে তাপমাত্রা কতটুকু লাগবে? 900 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু এখানে সব লেখা আছে, বইয়ে কিন্তু লেখা আছে, আমি বারবার বলছি বইয়ে কিন্তু সব লেখা আছে, কিন্তু এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে। এক জায়গায় লিখে দিলে তাহলে মনে থাকে বেশি। আর এই যে 300 ডিগ্রি সেলসিয়াস তোমার 300 নিকেল প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি উৎপন্ন হয়? মিথেন উৎপন্ন হয়, তাই না? এই যে এরপরে আমাদের দেখবা প্রত্যেকটার ব্যবহার আছে, ব্যবহারে কিন্তু আমাদের প্যাচ লাগে। এর আগে যেমন তোমাদের ব্যবহারগুলো এক জায়গায় লিখে দিছি না, এরকম এক জায়গায় লিখে দিলে কি হবে? আর প্যাচ লাগবে না। কারণ পরীক্ষায় প্যাচ লাগলে তাহলে খুব সমস্যা। পরীক্ষায় প্যাচ লাগলে মানে তোমার কি বলবো, পরীক্ষায় যদি একবার প্যাচ লাগে তাহলে মনে করো তোমার চান্স মিস। এবার আসো, এই যে প্রত্যেকটা গ্যাসের যে ব্যবহার, এই প্রত্যেকটা গ্যাসের ব্যবহার সম্পর্কে তোমরা প্রত্যেকটা জায়গায় দেখবা জ্বালানি হিসেবে এবং ধাতু নিষ্কাশনের বিজারক রূপে ব্যবহার করা হয়। এটা এই যে 4টা গ্যাসই তুমি দেখো পাবা, 4টা গ্যাসের এটা তোমার কমন, তাহলে এইগুলো তোমার পাওয়ার দরকার নেই। যেটা কমন সেটা পাওয়ার দরকার নেই। তাহলে আনকমনের ভিতরে কোনটা আছে? আনকমনের ভিতরে কোনটা আছে তোমার? এই যে এই দুইটাই, ওয়াটার গ্যাস আর সংশ্লেষ গ্যাস থেকে তোমার কি তৈরি করা হয়? ওয়াটার গ্যাস আর সংশ্লেষ গ্যাস এই দুইটা থেকে তোমার কি তৈরি করা হয়? এটা থেকে মিথানল উৎপন্ন করা হয়, তাই না? মিথানল উৎপাদন করা হয়। তাহলে এইটা আমাদের পাওয়া লাগবে যে মিথানল উৎপাদন করে কোন গ্যাসের সাহায্যে? সংশ্লেষ গ্যাস বা সংশ্লেষ গ্যাস। আর ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাসের সাহায্যে। ওয়াটার গ্যাস অপর নাম কিন্তু ব্লু গ্যাস। আর এটা তোমার কোথায় ব্যবহার করে? এটা বক্স যন্ত্রে ব্যবহার করা হয়, তাই না? এটা কোথায়? বক্স যন্ত্রে ব্যবহার করা হয়। আর ইউরিয়া সারে হ্যাঁ ইউরিয়া গ্যাস, মিথেন দ্বারা কি তৈরি করা হয়? ইউরিয়া গ্যাস, তাই না? ইউরিয়া গ্যাস। তাহলে তোমার দেখবা বইয়ে অনেকগুলো দেয়া আছে, তার ভিতরে তুমি যদি এই মাত্র 3টা মনে রাখতে পারো তাহলে হবে। কারণ বইয়ে আর যেটা তোমার দেয়া আছে জ্বালানি রূপে আর যে ধাতু নিষ্কাশনের বিজারক হিসেবে, তো ওইটা কিন্তু 4টাই আছে। 4টা আছে তাহলে ওটা পাওয়ার সম্ভাবনা নাই। ওটা পড়বে কেমন? ওটা তো অবজেক্টিভ দিতে পারবে না। দেখো এখানে দেখো এই যে কোল গ্যাস, তারপরে দেখো এই যে ওয়াটার গ্যাস অপর নাম যে ব্লু গ্যাস, কিভাবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়? 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এক জায়গায় 1300 ডিগ্রি সেলসিয়াস। একে কি বলা হয়? ব্লু গ্যাসও বলা হয়। আমি স্যার লিখে দিয়েছি। ওয়াটার গ্যাসের দেখো মেইনলি তোমার এই যে ওই দেখো ধাতু নিষ্কাশনের বিজারক রূপে ব্যবহার করা হয়, আর এই যে শিল্পচুল্লি জ্বালানি রূপে। এই দুইটা তোমার প্রত্যেকটাই কমন, একদম কমন, এই জন্য এই দুটো পড়ার দরকার নেই। বাকি তোমার আনকমন কোনটা? এটা হলো মিথানল উৎপাদনে ব্যবহার করা হয়, তাই না? মিথানল উৎপাদনে। তারপরে আসো, এই দেখো প্রডিউসার গ্যাসে তো দুইটা যদি তুমি বাদ দাও, এই যে শিল্পক্ষেত্রে জ্বালানি রূপে বিজারক হিসেবে, ওটা বাদ দিয়ে তুমি কি এই যে মিথানল উৎপাদনে ব্যবহার করা হয়, ঠিক আছে? দেখছো? তাহলে যেগুলো দাগানো আছে ওই লাইনগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বা। এবার আসো, এই যে গ্যাসের পরে তোমার এলপিজির পুনরূপ কি বলতো? গত ক্লাসে পড়াইছিলাম এলপিজির পুনরূপ কি? এলপিজির পুনরূপ কি বলতো? পুনরূপ কি এলপিজি এর? হ্যাঁ, এলপিজির পুনরূপ কি বলো? বলো পুনরূপ কি এলপিজির? কমেন্টে জানাও।
এখন শোনো, এই এলপিজি সম্পর্কে আমরা কিছু জিনিস জানবো। এলপিজি কিছু বৈশিষ্ট্য বলবো, ঠিক আছে? এলপিজি তোমার কি বলতো? এলপিজি হলো তোমার নিম্ন আণবিক ভর বিশিষ্ট, তাই না? নিম্ন আণবিক ভর, নিম্ন আণবিক ভর। এলপিজি তোমার কি নিম্ন আণবিক ভর বিশিষ্ট, তাই না? এরপর এটা তোমার কি গন্ধহীন, মানে এর কোনো গন্ধ নাই, গন্ধহীন, তাই না? এর কোনো গন্ধ নাই। তারপরে দেখো, এর যেহেতু কোনো গন্ধ নাই, তাইলে এর কোনো গন্ধ নাই, কিন্তু এ একটা কাজ করে সুন্দর করে, কি করে তোমার শ্বাসরোধ করে। কি করে? শ্বাসরোধ করে। শ্বাসরোধ মানে তো বোঝো, শ্বাসরোধ করা মানে কি মেরে ফেলা, তাই না? শ্বাসরোধ করে। এখন এলপিজির যেহেতু কোনো গন্ধ নয়, আবার নিম্ন আণবিক ভর বিশিষ্ট, তাইলে এটা যদি এলপিজি কোথাও লিক হয় তাহলে তোমরা তো বুঝতে পারবে না, তাই না? তো তোমার এটা গন্ধহীন, বুঝতে পারবে না গন্ধহীন, কিন্তু এটা কি করবে? তোমার শ্বাসরোধ করবে। শ্বাসরোধ করলে কি তুমি মারা যাবে না? তুমি কি আর বেঁচে থাকবা? তাহলে এই কারণে এখানে তোমার কি দুর্গন্ধযুক্ত মারক্যাপটান যোগ করা হয়। দুর্গন্ধযুক্ত কি? দুর্গন্ধযুক্ত মারক্যাপটান যোগ করা হয়, যাতে যদি একটা রুমে যদি তোমার মনে করো 200 জন আছে, সেখানে এলপিজি লিকেজ হয়, তাহলে কিন্তু কেউ বাঁচবে না। কারণ এটা কি করবে? এটা গন্ধ নাই, কিন্তু শ্বাসরোধকারী মারক্যাপটান, মারক্যাপটান যৌগ তোমার ব্যবহার করা হয়। কারণ কি? এটা ব্যবহার করলে কি হবে? তাহলে এই গন্ধের মধ্যে আমরা বুঝতে পারবো কি এলপিজি কি হয়েছে, লিক হয়েছে, তাই না? যাতে আমাদের প্রাণহানি না ঘটে, এই জন্য দুর্গন্ধযুক্ত মারক্যাপটান ব্যবহার করা হয়। এটা মাথায় রাখবা। একজন বলছে পাইছি বইয়ে সব। আমরা তো বই থেকেই পড়াই, মূল বই থেকেই তো পড়াই, আমাদের তো কোনো কোচিং সেন্টার না, তাই না? যে কোনো কোচিং সেন্টারে বই থেকে পড়াইতে হবে। এটা তো মূল বই থেকেই আমরা পড়াই। আচ্ছা, তোমরা যারা এখানে এক্সাম দাও না, বুঝছো, দয়া করে রেগুলার এক্সাম দিবা। কারণ এক্সাম যদি না দাও, তাহলে কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে। তখন এক্সাম দিতে হবে। এক্সামই সবচেয়ে মানে তোমার চান্স পাওয়ার জন্য, যদি বলো যে মেইন ভাই টেকনিকটা কি, সেটা হলো এক্সাম। এক্সামটাই হলো মেইন টেকনিক। এরপরে আসো, এই দেখো, এই যে কোল গ্যাস কি কি থাকে এখানে দেয়া আছে, দাগানো আছে জায়গাটা। ওয়াটার গ্যাসের কি কি, কতটুকু, 1 মোল, 1:1 মোল অনুপাতে কি থাকে? কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস থাকে। সংশ্লেষ গ্যাসে কি থাকে? 1:3 অনুপাতে থাকে। তারপর তোমার প্রডিউসার গ্যাসে কি থাকে? 2:1 অনুপাতে থাকে। এই জায়গাগুলো কিন্তু প্রচুর ভুল হয়, এই জায়গাগুলো তোমার প্রচুর ভুল হয়, ঠিক আছে? এই দেখো, বাংলাদেশে কি আছে? 27টি, একটু না 29টি কিন্তু প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আছে। সক্রিয় কয়টি? 19টি। আর নতুন এখানে কি নতুন আবিষ্কৃত তেল খনি আর 5টি কি আছে? কয়লার খনি আছে। এই জায়গাটা একটু মনে রাখবা। এরপরে আসো, এই যে সিমেন্ট শিল্পের ক্ষেত্রে কি প্রথমত কোনটা আছে? এই যে ছাতক সিমেন্ট কোম্পানি, এটি একটি পূর্ণাঙ্গ সিমেন্ট কারখানা, তাই না? আর এই যে এটি কাঁচামাল থেকে সিমেন্ট, এখানে একটিতে কাঁচামাল থেকে কি তৈরি করে? সিমেন্ট তৈরি করায়। এই জায়গাটা একটু ভালো করে পড়ো। আর এখানে দেখো যে 1995 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সবচেয়ে ইউরিয়া সার কারখানা কোনটা? সেটা কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড, কাপকো। কাপকো, এই যে কাপকো, কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড, কাপকো, এটা কিন্তু মনে রাখবা। কাপকো এটা কি 1995 সালে প্রতিষ্ঠিত। এটা যে সালটা নাম মনে রাখতে পারো। বাংলাদেশের সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানা কোনটা? কাপকো, এটা মনে রেখো। এরপর আসে যে ইউরিয়া সারের যে মূলনীতি আছে, ইউরিয়া সারের যে মূলনীতিটা তোমার জাস্ট একটু তাপমাত্রা গুলাও জাস্ট একবার রিডিং একটু পড়ে রাখলে হবে। এখান থেকে ইউরিয়া সারের মূলনীতি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম আমাদের নার্সিং। জাস্ট একটু রিডিং, এগুলো রিডিং দিবা। এগুলো যে লাল কালি দিয়ে এরকম ব্র্যাকেট দিয়ে, এই যেরকম থার্ড ব্র্যাকেট দিয়ে, এগুলো জাস্ট রিডিং দিবা, ঠিক আছে? মোটামুটি এর দ্বারা তোমার এই যে ইউরিয়া সার, এরপর এগুলো তো, এই যে কাঁচের ক্ষেত্রে, এই কাঁচের ক্ষেত্রে তোমার কি, কাঁচের ক্ষেত্রে কোনগুলা দেখো? কাঁচের ক্ষেত্রে তোমার কাঁচের মূলনীতির এখানে প্রধানত কাঁচে কয়টা মূল উপাদান থাকে? 3টা মূল উপাদান থাকে। এই 3টা মূল উপাদান ভালো করে পড়বা। আর এই যে এখানে জায়গা আছে দেখো, কিছু কাঁচের গৌণ উপাদান, এখানে কিছু লেখা আছে যে রঙিন কাঁচ তৈরিতে কোনগুলো ব্যবহার করা হয়, তারপর অস্বচ্ছ কাঁচ তৈরিতে কি কি ব্যবহার করা হয়, সিলিকা বালিতে কি কি থাকে, গলিত কাঁচে তো কাঁচে আবদ্ধ গ্যাস বুদবুদ যেমন দূর করার জন্য স্বচ্ছকারক কি কি ব্যবহার করা হয়। এইগুলো জাস্ট একটু এইগুলা কিন্তু ভালো করে পড়বা, ঠিক আছে? এই যে গৌণ উপাদানগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে?
আজকের অধ্যায়ে তোমার বোঝানোর মতো আসলে কিছুই নাই। জাস্ট শোনো, আমি কিন্তু এর আগে একটা ক্লাস যখন নিয়েছিলাম সফট ক্লাস আর হার্ড ক্লাস, এই যে তোমার প্রথম ফার্স্ট ইয়ার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই অধ্যায়ে এই যে সফট গ্লাস আর হার্ড গ্লাসের ভিতরে কি কি থাকে দেখছো, এখানেও কিন্তু এই যে সফট গ্লাস আর হার্ড গ্লাস, এই যে দেখো সোডিয়াম ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সিলিকেট থাকে, জাস্ট এই সঙ্গে সাধারণ সংকেতটা মনে রাখবা। আর হার্ড গ্লাসে কি কি থাকে এই সাধারণ সংকেতটা মনে রাখবা। আর বুলেট পেপার, রিয়েজেন্ট, বোতল, এগুলো তোমার হার্ড গ্লাস দিয়ে তৈরি করা হয় না, মনে আছে? এগুলো কিন্তু পড়াইছিলাম। আর কোনগুলো তোমার সফট গ্লাস দিয়ে তৈরি করা এখানে কিন্তু আছে। এখানে এক্সট্রা যেগুলো দিয়ে আছে দেখো অপটিক্যাল গ্লাস, যেটা তোমার কি সাধারণত এই গ্লাসগুলো খুবই স্বচ্ছ, তাই না? এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো, চশমার কাজ, যেহেতু অপটিক্যাল শব্দটা আছে তাহলে সেটা অবশ্যই চোখ রিলেটেড, তাহলে দেখো চশমার কাজ তৈরিতে অপটিক্যাল গ্লাস ব্যবহার করা হয়। তারপরে যে ক্রুক্স গ্লাস, এইগুলো এই ক্রুক্স গ্লাসও কি চশমার কাজ হিসেবে ব্যবহার করা হয়, তাই না? আর বাতির শেড তৈরিতে ব্যবহার করা হয় কোনটা, এই যে অপাল গ্লাস। এই যে জেনা গ্লাস বা পাইরেক্স গ্লাস যেগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ো, হ্যাঁ, যেগুলো দাগানো আছে। এরপরে যেটা তোমার সিরামিক উৎপাদন, তাই না? এই সিরামিক উৎপাদনের ক্ষেত্রে দেখো, সিরামিক উৎপাদনের ক্ষেত্রে যে মূলনীতি আছে, সিরামিক উৎপাদনের যে মূলনীতির এখানে সিরামিক উৎপাদনের যে মূলনীতি আছে, মূলনীতির এখানে কি কি ব্যবহার করা হয়? মূলত তিনটি কাঁচামাল সিরামিক উৎপাদনে কাঁচ উৎপাদনের মতো, যেহেতু কাঁচ সিরামিক পাশাপাশি, তো এখানেও তিনটি মূল 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 প্রধান উপাদান কয়টি? তিনটি, যেটা সায়ানাকেলে, সিলিকা আর ফ্লোসপার, এই তিনটা মনে রাখলেই হবে। আর এই যে এখানে পটাশ ফ্লোসপারের সংকেতটা মনে রাখবা, আর এই যে লাইম ফ্লোসপারের সংকেতটা মনে রাখবা, ঠিক আছে? সংকেতটা মনে রাখলেই হবে। এরপরে আসো, এই দেখো এখানে দুইটা জিনিস আছে, মুলাইট আর হলো ক্রিস্টো বেলাইট আর এই যে ফেলোস্পার, এই তিনটা জিনিসের সংকেত একটু ভালো করে মনে রেখো, ঠিক আছে? আর এদিকে বিস্কুট কাকে বলে? যে এই যে সচিত্র পোড়া সিরামিক মিশ্রণটিকে কি বলা হয়? পোড়া সিরামিক মিশ্রণ, সচিত্র পোড়া সিরামিক মিশ্রণটিকে কি বলা হয়? বিস্কুট বলা হয়, তাই না? এই জায়গাটা একটু পড়ো। আর এইগুলা জাস্ট দাগানো আছে, এই যে বিস্কুট ফায়ারিং বা গ্লেজিং, এই যে পোড়া ছিদ্রকে তোমার যে বিস্কুট বলা হয়, তাহলে এই সামগ্রীকে ছিদ্রমুক্ত বা মসৃণ করার জন্য ব্ল্যাক সামগ্রীর উপর কি গ্লেজিং মিশ্রণ স্প্রে করে চুল্লিতে পোড়ানো হয়, তাই না? এই প্রক্রিয়াকে কি বলা হয়? বিস্কুট ফায়ারিং বলা হয়। তাহলে একটু আগে ছিল যে বিস্কুট কাকে বলে, আর এই যে বিস্কুট ফায়ারিং মানে বিস্কুটে তোমার যে ছিদ্র থাকে সেই তাকে কি বলা হয়? ওগুলোকে, সেই ছিদ্রগুলোকে কি বলা হয়? বিস্কুট বলা হয়। আর বিস্কুট ফায়ারিং কোনটা? ওইগুলো তোমার দূর করার জন্য ওর উপর যে গ্লেজিং করা হয় তাকে বলা হয় কি? বিস্কুট ফায়ারিং, তাই না? এরপর আসো এই যে পাল্প পেপার মূলনীতি, এই জায়গাটা ইম্পর্টেন্ট। পাল্প পেপার মূলনীতি, এখানে দেখো এই যে পাল্প পেপার মূলনীতিতে কি আমরা সেলুলোজ বা ফাইবার সেগুলো কোন কোন জায়গা থেকে পাই? এই যে সেলুলোজ তোমার দেখো এটি উদ্ভিদের মূল কাঠামোগত উপাদান এবং এটি তোমার পাল্প তৈরিতে আলাদা করা হয় এবং পেপার তৈরিতে ব্যবহৃত হয়। আর এই যে লিগনিন, সেলুলোজ, লিগনিন, হেমিসেলুলোজ, প্রত্যেকটার পরিমাণ দেখছো, এই যে পরিমাণটা পড়বা, ঠিক আছে? উদ্ভিদের এটি পরিমাণ কতটুকু থাকে এটা পড়বা, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানে দেখো তোমার এই যে রাসায়নিক পদ্ধতিতে পাল্প উৎপাদন করা হয় 3 ধরনের রাসায়নিক পদ্ধতিতে, এই জায়গাটা একটুখানি পড়বা, ঠিক আছে? এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসার মতো আছে সবসময়, কিন্তু এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। জাস্ট লাল কালি দিয়ে যেগুলো দাগানো ওইগুলো কিন্তু রিডিং, সুন্দর করে রিডিং পড়বা। এই অধ্যায়ে দাগানো লাইনের বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। এখানে যে দাগানো লাইন তোমাদের পিডিএফটা দেওয়া হবে, দাগানো লাইনের বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। আচ্ছা, সিমেন্ট উৎপাদনের মূলনীতি। সিমেন্ট উৎপাদন বর্তমানে কয় শ্রেণীর সিমেন্ট উৎপাদন হয়? 4 শ্রেণীর। পোর্টল্যান্ড সিমেন্ট, পোজোলানা সিমেন্ট, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট আর ক্ষয়রোধকারী সিমেন্ট। এর ভিতরে এই যে পোর্টল্যান্ড সিমেন্টের যে সংযুক্তিটা আছে, সংযুক্তিটার ভিতরে তুমি চুনের পরিমাণটা দেখবা, চুনের পরিমাণ দেখবা। তারপরে হ্যাঁ, চুনের পরিমাণটা একটু বেশি মনে রাখবা যে কতটুকু পরিমাণ চুন থাকে, তোমার 60 থেকে 70% চুন থাকে, তাই না? এই জায়গাটা মনে রাখবা। আর এই যে সিমেন্টের মূল উপাদানের সংযুক্তির পরিমাণ কত? 97 থেকে 98 ভাগ। এটা সিমেন্টের কি বলা হয়? এটা সিমেন্টের ক্লিংকার বলা হয়, তাই না? এই ক্লিংকারের সাথে অবশ্যই 2 থেকে 3% কি মিশানো হয়? জিপসাম চূর্ণ মিশানো হয়। জিপসাম কেন মিশানো হয়? যাতে তোমার ওই যে সিমেন্টটা জমাট বাঁধতে কি হয়? দেরি হয়। সিমেন্টটা যাতে জমাট বাঁধতে ব্যাঘাত ঘটায়, এই জন্য তোমার জিপসাম ব্যবহার করা হয়। কারণ তুমি যদি সম্পূর্ণটাই ক্লিংকার দিয়ে দাও, তাহলে যে তুমি পানি দেওয়ার সাথে সাথে ক্লিংকারে কি হয়ে যাবে? তোমার পানি দেওয়ার সাথে সাথে কি হবে? পানি দেওয়ার সাথে সাথে তো তোমার জিনিসটা তো জমে যাবে, তাই না? তখন তুমি তো কাজ করতে পারবে না। এই কারণে তোমার কি এই যে ক্লিংকার এর সাথে কি যুক্ত করা হয়? জিপসাম যুক্ত করা হয়, ঠিক আছে? এরপরে আসো,
এই অধ্যায়ের সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যে জায়গা, সেই জায়গাটা আর কি এই অধ্যায় তোমরা পড়বা কিভাবে, শেষ থেকে পড়বা, ঠিক আছে? যে দুশক টুসক আছে, দাগানো লাইনগুলো পড়ে নিও। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হলো ন্যানো পার্টিকেল। মনে আছে, পড়ছো না ইন্টারে? হ্যাঁ, এই যে ন্যানো পার্টিকেল ও ন্যানো প্রযুক্তির প্রাথমিক ধারণা। এই যে ন্যানো শব্দের অর্থটা সাধারণত কি, খুবই ক্ষুদ্র, তাই না? ন্যানো শব্দের অর্থটা কি, সাধারণত খুবই ক্ষুদ্র। ন্যানো শব্দের অর্থটা কি, খুবই ক্ষুদ্র। এবার শোনো, এই যে ন্যানো পার্টিকেলটা, ন্যানো পার্টিকেলের এখানে যে মানে তোমার দাগানো লাইন না দাগানো লাইন কি, দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু সম্পূর্ণটা দাগানো আছে। এই যে ন্যানো লেয়ার, ন্যানো লেয়ারের ন্যানো স্কেল মতে এই দেখো অন ডাইমেনশন সমান এই যে তোমার অন ডি এক বা একমাত্রিক, তারপর তোমার টু ডাইমেনশন সমান টু ডি। এগুলো দেখো এই যে থ্রি ডাইমেনশন ন্যানো পার্টিকেলের মতে তোমার 1 থেকে 100 ন্যানোমিটার সমান তোমার ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশন, ঠিক আছে? আর 1 থেকে 100 ন্যানোমিটারের কি বা এর তোমার কি দ্বিমাত্রিক, তাই না? এই ক্ষুদ্র কণার নাম কি বলা হয়, ন্যানো টিউব বা ন্যানো এয়ার বলা হয়। আর একে বলা হয় তোমার ন্যানো পার্টিকেল, আর একে বলা হয় কি ন্যানো লেয়ার। ওকে, এই যে এই ন্যানো প্রযুক্তির এই জায়গাটা, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যদি বলো তাহলে ন্যানো প্রযুক্তির এই জায়গা, ন্যানো প্রযুক্তির জায়গাটা তোমরা একটু ভালো করে পড়ো, ঠিক আছে? আর এই অধ্যায় পড়া শুরু করবা কিভাবে, আগে ন্যানো প্রযুক্তি দিয়ে পড়া শুরু করবা। ওকে, ন্যানো প্রযুক্তি দিয়ে আগে পড়বা, তারপর তাই তোমরা উপরে প্রথম থেকে পড়া শুরু করবা, আগে ন্যানো প্রযুক্তি পড়বা। এই দেখো এই ন্যানো প্রযুক্তিতে তোমার কিছু কিছু জায়গা যেমন দ্বৈতকার অণু, তারপরে তোমার এই যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট অণুসমূহ, এই প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে পড়ো, ঠিক আছে? তারপরে তোমার এই ন্যানো প্রযুক্তিগুলো কোথায় ব্যবহার করা হয়, যে বিদ্যুৎ উৎপাদনে ন্যানো কণার ব্যবহার, আর্টিকেল এর ক্ষেত্রে ন্যানো কণার ব্যবহার, এই ব্যবহারগুলো পড়বে। ন্যানো শিল্প ক্ষেত্রে ন্যানো পার্টিকেলের ব্যবহার সম্ভাবনা, এই সাধারণ শিল্পে ন্যানো কণার ব্যবহার, এই ব্যবহারগুলো একটু ভালো করে পড়বা। এই অধ্যায় মোটামুটি তোমাদের যেগুলো আর কি মনে রাখতে সুবিধা হবে সেই জায়গাগুলো প্রথমেই দেখানো হয়েছে। পরবর্তীতে তোমার দাগানো লাইনটা এটা পিডিএফটা তোমাদের ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবে, ক্লাস শেষেই দিয়ে দেবে। যারা যারা এক্সাম বেসে ভর্তি আছো তারা পেয়ে যাবা। তোমরা বইটা দাগাই নিবা, দাগাই নিয়ে কি করবা, দাগাই নিয়ে এই অধ্যায় শুধুমাত্র দাগানো লাইন পড়বা, দাগানো লাইনের বাইরে আর কিছুই পড়বা না। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর আসলে আজকে লেট হওয়ার ফলে আমিও দুঃখিত। আশা করি নেক্সট টাইম থেকে আর লেট হবে না। পরবর্তীতে তোমাদের সাথে পরবর্তী শনিবারে আবার কেমিস্ট্রি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।